তটিনী ও বাচ্চাদের রক্ষা করতে পরীক্ষিত সেনের মাথায় রিভলভার ধরে থ্রেট করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিজিত সৌরভকে ফোন করে বলতে থাকে, তোমার রিভলভারটা যদি তোমার ডিপার্টমেন্টের কারো হাতে পড়ে যায় তবে কিন্তু তুমিও ফাঁসবে, আমিও ফাঁসবো। তাই বলছি রিভলভারটা কিন্তু সাবধানে রেখো, আর রিভলভারটা কে বা কারা নিল, কারো হাতে পড়েছে কিনা সেটা খতিয়ে দেখো, কেউ যেন কোনো কিছু ঘুণাক্ষরেও টের না পায়। এরপরে দেখা যাবে আয়ুষী এসে বলতে থাকে, তুমি কার সঙ্গে কথা বলছো আর বিপদে পড়ার কথা বলছো, এসবের মানে কি, সত্যি করে বলো বলছি। তখনই এ কথা শুনে দেখা যাবে বিজিত বলছে, কেন এসবের মাঝখানে কথা বলছো আয়ুষী? কথা বলছি, দেখতেই তো পাচ্ছ, চুপ করে থাকা যাচ্ছে না। তখনই আয়ুষী রেগে যায় আর বলতে থাকে, তুমি আমাকে কেন এভাবে আটকে রেখেছো আর কার সঙ্গে কথা বলছো তুমি? সত্যি করে বলো, তুমি তো আমাদের সবাইকে শেষ করে দিয়েছো, আর শেষ করার কি বা বাকি আছে? এই বলেই ফোনটা বিজিতের হাত থেকে নিয়ে বলতে থাকে, কে আপনি? সৌরভ বলছেন তাই না? আপনাকে দেখে আমার ঘৃণা হয়, আপনি একজন দায়িত্ববান অফিসার হয়ে এরকম একটা জঘন্য নোংরা কাজ কি করে করতে পারেন? এই বলেই তখনই বিজিত আয়ুষীর হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর আয়ুষীকে মারতে যাবে। তখনই আয়ুষী হাত ধরে বলতে থাকে, আর মারবে না, আর একদম আমার গায়ে হাত তোলার চেষ্টা করবে না, সে কোনো অধিকার নেই তোমার, তুমি এভাবে এভাবে আমাকে আটকে রেখেছো, কোন অধিকারে আটকে রেখেছো বলো তো? কোন সম্পর্কের জারিতে আমাকে এখানে এভাবে রেখেছো? আমি বাড়িতে কিভাবে ফিরবো? আমি ওখানে গিয়ে মুখ দেখাবো কি করে? আমি কি ওদের কাছে গিয়ে বলতে পারবো যে আমি একজন কুমারী মেয়ে হয়ে একটি একটি অপরিচিত ছেলের সঙ্গে এতটা রাত কাটিয়েছি? এরপরে দেখা যাবে তখনই তখনই এ কথা শুনে বিদ্যুৎ সিঁদুর কৌটো বের করে আয়ুষীর মাথায় সিঁদুর পরিয়ে দেয় আর বলতে থাকে, এখন তো তোমার মনে হচ্ছে যে তোমার স্বামীর সঙ্গে থাকা তোমার দরকার, তবে এখন চুপ করে থাকো। এবার এবার তো সম্পর্কের দোহাই দিতে পারবে তাই না? সম্পর্ক তো হয়ে গেল, আমি তো তোমাকে সিঁদুর পরিয়ে দিয়েছি, এবার তো তুমি আমার ওয়াইফ তাই না? তখনই এ কথা শুনে আয়ুষী রেগে যায় আর বলতে থাকে, তোমার এত বড় সাহস, তোমার কাছে সিঁদুরের মূল্য নাই থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে সিঁদুরের যে কতটা মূল্য সেটা প্রত্যেকটা মেয়েই জানে। তুমি এভাবে আমাকে কেন সিঁদুর পরিয়ে দিলে বিজিত? সত্যি করে বলো, তুমি কি চাও? এভাবে কেন কেন নোংরা জঘন্য খেলা খেলছো? আমাকে প্লিজ যেতে দাও, আমি আর এখানে থাকতে পারছি না। তুমি আমাকে, ছর্দি ভাইকে, জামাইবাবুকে, সবাইকে শেষ করেছো, সব থেকে বেশি শেষ করেছো ছর্দি ভাইকে। ওকে ওকে জীবিত অবস্থায় তুমি দাফন করেছো। এরপরে দেখা যাবে আয়ুষী বিজিতকে মারতে থাকে আর আয়ুষীর কান্না দেখে বিজিতের মন গলে যায়। বিজিত মনে মনে বলতে থাকে, সত্যিই তো এই মেয়েটাকে কেন আমি এতটা কষ্ট দিচ্ছি, আমি তোকে ভালোবাসি তাই না? এরপরে দেখা যাবে এদিকে পরশুরাম মহিতোষ মজুমদারের ক্যাবিনে এসে মহিতোষ মজুমদারের কাছে পারমিশন নিতে যায়। ঠিক তখনই মহিতোষ মজুমদার পরশুরামকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এই লোকটাকে কোথাও আমি দেখেছি। এই বলেই দেখা যাবে মনে করার চেষ্টা করে। এরপরে পরশুরামকে বলতে থাকে, আপনাকে আমি আগেও দেখেছি, আপনি এই ডিপার্টমেন্টে আগেও এসেছিলেন তাই তো? তখনই পরশুরাম বলে, হ্যাঁ এসেছিলাম, আমি এখানে এখানে একটা দরকারে এসেছিলাম, কিন্তু কিন্তু আমাকে এখানে কোনো রকম কোনো হেল্প করা হয়নি, তাই আমি ভেবেছি আমি আপনার সঙ্গে দেখা করব, আপনি যদি আমাকে কোনো হেল্প করেন। তখন এ কথা শুনে মহিতোষ মজুমদার বলতে থাকে, আপনাকে আমি আরো কোথাও দেখেছি, হ্যাঁ আপনাকে আমি কোর্ট চত্বরে দেখেছি, কিন্তু আপনার হাতে গ্লাভস ছিল, আর আপনার হাতে তো ফোড়া ছিল তাই না? তখনই পরশুরাম বলে, হ্যাঁ আছে তো, এই যে বাহাতে। এরপরে দেখা যাবে পরশুরাম হাত বের করতেই চমকে যায় মহিতোষ মজুমদার। পরশুরামের হাতে রিভলভার দেখে অবাক হয়ে বলতে থাকে, কে আপনি এখানে? আমার ডিপার্টমেন্টে আমাকে রিভলভার দেখিয়ে ভয় দেখাচ্ছেন? তখনই পরশুরাম বলে, এই রিভলভারটায় তিনটে বুলেট আছে, যে তিনটে বুলেট পরশুরামের শরীরে বিদ্ধ করা হয়েছিল, আর সেই বিদ্ধ করার সঙ্গে সঙ্গ দিয়েছিলেন আপনি, কি মনে পড়ছে? এ কথা শুনে অবাক হয়ে যায় মহিতোষ মজুমদার বলতে থাকে, আমি বুঝতে পারছি না সত্যি আপনি কে, এভাবে এভাবে কথা বলছেন কেন? আপনার কথাগুলো আমার কেন যেন অদ্ভুত মনে হচ্ছে, আপনি আপনি কেন এভাবে কথা বলছেন, সত্যি করে বলুন তো। তখনই পরশুরাম বলে, আসলে আসলে আপনাকে দেখে আমার ঘৃণা হয়, আপনাকে দেখে আমার নিজের উপর নিজের ঘৃণা হয়, যাকে আমি এতদিন স্যার বলে মেনে এসেছি। আপনি তো আগে আগে কত সিভিলিয়ানদের প্রোটেক্ট করতেন, আগে কত রকম সৎ অফিসার ছিলেন, এখন আপনি কিছু টাকার বিনিময়ে নিজেকে এভাবে বিক্রি করে দিলেন, পরশুরামকে মেরেছেন। পরশুরামকে মারার পেছনে আপনি আপনি জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, বিজিত লাহিড়ী, বাবিন ও সৌরভ সবাই মিলে জড়িত আছেন তাই না? কিন্তু আমার কাছে আছে তিনটে বুলেট, আর মানুষ হচ্ছে 5 জন, তাই তো দুজনকে অন্যভাবে মরতে হবে তাই না?
আমি তো 5 জনকে তিনটে বুলেট দিয়ে মারতে পারি না। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় মহিতোষ মজুমদার। মহিতোষ মজুমদার বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন? এভাবে এভাবে কেন কথা বলছেন? সত্যি আমার অবাক লাগছে। আপনি আপনি কে বলুন তো, আপনার পরিচয়টা কি? এরপরে পরশুরাম পরশুরাম বলতে থাকে, আমার পরিচয়টা অবশ্যই দেব আপনাকে। পরিচয়টা দিতেই তো হবে, তাই না? না দিলে কি করে হবে? পরিচয়টা তো আপনার জানার প্রয়োজন। এ বলে দেখা যাবে পরশুরাম নিজের ছদ্মবেশ ছেড়ে ফেলে। এটা দেখে অবাক হয়ে যায় মহিতোষ মজুমদার। মহিতোষ মজুমদার ভয় পেয়ে যায় আর বলতে থাকে, তুমি বেঁচে আছো পরশুরাম? তুমি কি করে বেঁচে আছো? এটা সম্ভব না। তখনই পরশুরাম বলে, আমাদের আমাদের মারা এতটাও সহজ নয়। আপনি তো জানেন আমি একজন অবতার। আমাকে মারা এতটাও সহজ নয়। পরশুরাম তো ছিল অমর। আমি তো ওনারই ভক্ত, তাই না? আমি হয়তো বা অমর নয়, কিন্তু ওনাকে থেকেও কিন্তু কম চাই না। আমাকে আমাকে মারা এতটাও সহজ নয়। এই বলেই দেখা যাবে পরশুরাম দরজাটা লাগিয়ে দেয়। তখনই মহিতোষ মজুমদার বলতে থাকে, কি করছো এসব? আমি তোমার বস, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। পরশুরাম, রিভলভারটা নামাও, আমার কথা শোনো। তখনই পরশুরাম কিছু দড়ি বের করে মহিতোষ মজুমদারকে দিতে থাকে আর বলতে থাকে, এগুলো গলায় পেঁচিয়ে নিন, তা না হলে কিন্তু বড় ধরনের বিপদে পড়তে পারেন। তখনই মহিতোষ বলতে থাকে, এসব কি বলছো পরশুরাম? আমি এগুলো গলায় কেন পেঁচাবো? তুমি তো জানো আমি তোমার বস, তারপরেও তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কি করে করো? তখনই পরশুরাম বলে, আপনাকে বস বলে মানতে আমার ঘৃণা করছে। কারণ কারণ আপনি তো টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। আপনাকে আমরা নিজেদের আইডিয়াল মনে করতাম। আমরা ভাবতাম যে আপনি হয়তো বা অনেক সৎ। আপনার মতো সৎ অফিসার দুটো হয় না। কিন্তু আপনি আপনি যে এভাবে সমস্ত সমস্ত চক্রান্ত করবেন, এটা সত্যিই জানা ছিল না। আপনি যে ঘুঁটিটা সাজাচ্ছেন, সত্যি আমি ভাবতে পারিনি। আপনি এরকম একটা জঘন্য কাজ কি করে করতে পারলেন? আপনি আমাকে পাঠালেন প্ল্যান করে। ওদিক থেকে তটিনীকেও প্ল্যান করে পাঠালেন। আমার ওয়াইফের দিকে 4টে আঙুল তুললেন, ওকে কালিমা লিপ্ত করলেন। এত কিছুর পরেও আপনারা থামেননি। এখন আবার ওকে ওকে সবার সামনে ছোট করতে, ওর ওর আত্মসম্মান বোধ ভেঙে দিতে ওকে এভাবে একটা নোংরা সম্পর্কের সঙ্গে জড়িয়ে দিচ্ছেন। এটা কি ঠিক বলুন? তখনই মহিতোষ মজুমদার বলে, বিশ্বাস করো পরশুরাম, এসবের মধ্যে আমি নেই। তখনই পরশুরাম বলে, আপনি আছেন কি নাই আমি সেটা খুব ভালো করে জানি। সেই খবরটাও আমার কাছে আছে। তাই ভাববেন না। এই রশিটা নিয়ে গলায় বেঁধে ফেলুন, না হলে কিন্তু শুট করে দেব। আই উইল শুট হিম। এই কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় মহিতোষ মজুমদার। এদিকে এদিকে সৌরভ আসছে মহিতোষ মজুমদারের সঙ্গে দেখা করতে আর মনে মনে ভাবছে যে যে করেই হোক স্যারকে আমার আমার জানাতে হবে যে রিভলভারটা কোনোভাবে আমি খুঁজে পাচ্ছি না। রিভলভারটা কার হাতে সেটাও তো জানতে হবে। এরপরে বলরাম সৌরভকে দেখে অবাক হয়ে যায়। তখনই মায়া বলে, বস, কি হয়েছে? তোমরা এতটা ভয় পাচ্ছ কেন? ভেতরে কে ঢুকেছে? এইদিকে দেখা যাবে সৌরভ ভিতরে ঢুকতে না পেরে মহিতোষ মজুমদারকে ফোন করলে মহিতোষ মজুমদার বলে দেয় যে আমি একটু বিজি আছি। আমি আমি কাজ শেষ করে তোমাকে ফোন করব, তখন এসো। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে পরশুরাম বলতে থাকে, কি হলো? এখনো দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে থাকবেন না। একদম দাঁড়িয়ে থাকবেন না। এখানে দাঁড়ান আর এই যে টুলটা দিচ্ছি এর উপরে দাঁড়িয়ে পড়ুন। এর উপরে দাঁড়িয়ে আপনাকে আমি আজকে এমন একটা শাস্তি দেবো, সে শাস্তির কথা আপনি আপনি জীবনেও ভুলতে পারবেন না। এই বলেই দেখা যাবে মহিতোষ মজুমদারকে গলায় রশি বাঁধিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পায়ের নিচে একটি একটি টুল দিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে পরশুরাম। এরপরে রশিটা দরজায় বেঁধে দেয়, যাতে করে দরজাটা কেউ খুলতেই টুলটা সেখান থেকে সরে যায় আর মহিতোষ মজুমদার মাটিতে একদম ঝুলে যায়। এ কথা শুনে অবাক হয়ে যায় মহিতোষ মজুমদার। এরপরে পরশুরাম বেরিয়ে গেলে সৌরভ বলতে থাকে, লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। যাই হোক, এখন আর আমাকে এসব নিয়ে ভাবতে হবে না। এরপরে দেখা যাবে সৌরভ যখনই দরজা খুলে তখনই মহিতোষ মজুমদার ঝুলে যায়। এরপরে মহিতোষ মজুমদারকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এদিকে দেখা যাবে সৌরভ পরশুরামকে বকাবকি করতে থাকে আর বলতে থাকে, এটা কি করে করলি তুই? তুই এটা কি করে করতে পারলি? তোকে তো আমি বারবার বলেছিলাম যে কোনো রকম কোনো যেন টার্গেট মিস না হয়। তুই তো টার্গেট মিস করিস না পরশুরাম। তবে এভাবে কেন করলি বল? ওই লোকটা খুব ধুরন্ধর। উনি যদি বেঁচে যায় তোকে উনি চিনে ফেলেছে। উনি সবার কাছে সবটা বলে দেবে যে পরশুরাম জীবিত। তখন কি করবি? তখনই পরশুরাম বলে, বলরাম, আমি আমি যে করেই হোক ওনাকে মেরে দেব। কারণ ওনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর উনি বেঁচে থাকলে উল্টো আমাদের এই বিপদ হয়ে দাঁড়াবে। কারণ উনি আমাকে দেখে ফেলেছেন। এরপরে দেখা যাবে বলরাম বলে, আমি বুঝতে পারছি না। সবাই ভাববে যে একজন অগান্তক এলো। এরপরে ডিপার্টমেন্টের একজন কর্মধারকে
মারার চেষ্টা করলো সেখান থেকে, এরপরে বেরিয়ে গেল। এটা এটা সত্যি কাকতালীয় নয়? আর তোকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়েছিলাম আমি, আমাকেও তো টেলিতে ডাকা হবে, সেখানে ডেকে আমাকে অপদস্থ করা হবে, আমাকে কথা শোনানো হবে। তখনই পরশুরাম বলে, ভয় পাচ্ছিস? তখনই বলরাম বলবে, না ভয় পাচ্ছি না, আমি আমি তোর জন্য জীবনও দিতে পারি, আমি তোর জন্য সব করতে পারি, ভাববি না। তোকে তোকে কখনো আমি হারিয়ে যেতে দেব না, আমি সবসময় সবসময় তোর নিজের দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিব। এরপরে দেখা যাবে তখন পরশুরাম বলে, আমি আমি তোকে প্রচন্ড ভালোবাসি বলরাম, তোকে আমি প্রচন্ড ভালোবাসি, তার কারণেই তো তোর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তখনই বলরাম বলে, আমিও তোকে প্রচন্ড ভালোবাসি, আমার তো কেউ নেই তাই না, আমি তো জীবনে একদম একা, আমি একদম একা, আমার জীবনে কেউ নেই, কেউ যদি থাকতো তবে তো একটু স্বার্থপর হতে পারতাম তাই না, এখন তো আর আমার জীবনের কোনো মূল্য নেই। তোর জন্য তোর বাড়িতে তোর ওয়াইফ, তোর বাচ্চাগুলো অপেক্ষা করছে, আমার তো কেউ নেই, আমার জন্য তো কেউ অপেক্ষা করে না, তাই আমি নিজের জীবনটা তোর জন্য বিলিয়ে দিতে দুবারও ভাবতে পারবো না। এরপরেই পরশুরাম বলে, চিন্তা করিস না ভাই, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তোকেও জীবন বিলিয়ে দিতে হবে না, আর আমিও মরবো না, আমাকে মারা এতটাও সহজ নয়, যদি আমাকে মারতেই পারতো তবে আগে মেরে ফেলতে পারতো, এভাবে এভাবে বারবার বেঁচে আসতে পারতাম না। এরপরে বলরাম বলে, এবার কি করবি? এখন তো ডিপার্টমেন্টে শোরগোল পড়ে যাবে যে পরশুরাম জীবিত, আর মহিতোষ মজুমদারকে মারতে এসেছিল ডিপার্টমেন্টেরই একজন অফিসার পরশুরাম। এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, চিন্তা করিস না, এখন আমাকে আমাকে আমার সশস্কায়ার ফিটের উপর নজর রাখতে হবে, আর তুই নজর রাখ মহিতোষ মজুমদারের উপর। এদিকে দেখা যাবে পিকু বাসন মাজছে, তখনই লাট্টু এসে বলে, কি রে দি ভাই, কি করছিস? তখনই পিকু বলে, আসলে মাম্মি অনেক কষ্ট করে তো মাম্মি, মাম্মি সারাদিন খেটে মরছে, বাড়িতে এসে করছে, মাম্মির তো একটা শরীর আছে তাই না, তাই আমি ভাবলাম আমি যদি বাসনগুলো মেজে রাখি, আমি যদি টুকটাক কাজগুলো করে রাখি, মাম্মির বাড়িতে এসে একটু সুবিধে হবে। তখনই এ কথা শুনে দেখা যাবে লাট্টু বলতে থাকে, তুই একদম ঠিক বলেছিস দিভাই, কিন্তু কিন্তু পা কি আর ফিরবে না? সত্যিই কি পা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে? তখনই পিকু বলে, জানিস ভাই, আমি আমি মাম্মিকে ফোনে কথা বলতে শুনেছি, আমাদের নাকি আর কেউ ধারে কিছু দেবে না। মাম্মি মাম্মি তো শপিং মলে গিয়েছে, যেখান থেকে আমাদের আমাদের সবজি আনা হয়, সেখানে ফোন করেছিল, আমি শুনেছি ওরা বলেছে যে মাম্মিকে কোনো কিছু আর ধারে দেবে না, কিন্তু মাম্মি মাম্মি ওগুলো কোথা থেকে আনবে বলতো? তখনই লাট্টু বলে, চিন্তা করিস না দি ভাই, মাম্মি কোনো একটা ব্যবস্থা অবশ্যই করবে, আমাদের মাম্মি সবকিছু করতে পারে, আমাদের মাম্মি সবকিছুতেই পারদর্শী, আমার বিশ্বাস। এরপরে দেখা যাবে দরজায় নক করলে লাট্টু দরজা খুলে দেয়, তখনই অনেকগুলো গিফট নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ায় পরীক্ষিত। এটা দেখে অবাক হয়ে যায় লাট্টু ও পিকু বলতে থাকে, কে আপনি আঙ্কেল, এভাবে আমাদের বাড়িতে কেন গিফট নিয়ে এসেছেন? তখনই পরীক্ষিত বলে, আসলে আসলে গিফটগুলো তোমাদের জন্য এনেছি, তোমাদের মাম্মির সঙ্গে দেখা করতে এসেছি, তোমাদের মাম্মি কোথায়? তখনই লাট্টু বলে, আচ্ছা আঙ্কেল, আপনি কে, কেনই বা মাম্মির সঙ্গে দেখা করতে এসেছেন বলুন তো? মাম্মি তো বাড়িতে নেই, মাম্মি তো একটু বেরিয়েছে। তখনই পরীক্ষিত বলে, আসলে আমি তোমার মাম্মির স্পেশাল ফ্রেন্ড, অনেক দিন থেকে আমাদের সম্পর্ক, আমাদের আমাদের সম্পর্ক তো সেই কলেজ লাইফ থেকে, তুমি বুঝবে না বাবা। তখনই লাট্টু বলে, আপনি আপনি কে, আমি সত্যি বুঝতে পারছি না, আপনার কথাগুলো কেমন যেন লাগছে। তখনই পরীক্ষিত বলে, এখন এখন আঙ্কেল বলে ডাকছো ঠিক আছে, কিন্তু কটা দিন পরে হয়তো বা আমি তোমাদের বাবা হয়ে যেতে পারি। এ কথা শুনে অবাক হয়ে যায় লাট্টু বলতে থাকে, এই দি ভাই দেখ না, এই আঙ্কেলটা কি বলছে, এসবের মানে কি? তখনই দেখা যাবে পরীক্ষিত বলতে থাকে, হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি, কটা দিন পরে হয়তো বা আমি তোমাদের পা হয়ে যাব। তখনই তখনই পিকু বলে, না মাম্মি বলেছে আমাদের পা ফিরে আসবে, আমাদের পা ছাড়া অন্য কাউকে আমরা কখনো পা বলে ডাকবো না, আর আপনি কে, আপনাকে আমরা চিনি না, এখান থেকে চলে যান বলছি। তখনই লাট্টু বলে, আচ্ছা আঙ্কেল, আপনি এখানে কোন উদ্দেশ্যে এসেছেন বলুন তো? আমাদের মাম্মি কিন্তু বাড়িতে নেই, প্লিজ আপনারা চলে যান। তখনই পরীক্ষিত বলে, ভয় পাচ্ছ কেন, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তো তোমাদের সঙ্গে মিট করতে এসেছি, তোমার মাম্মির সঙ্গে একটু একটু কথা বলবো। এরপরে পিকু বলে ওঠে, আমি বুঝতে পারছি না মাম্মির সঙ্গে আপনার কি সম্পর্ক, কি কথা বলবেন মাম্মির সঙ্গে? তখনই পরীক্ষিত বলতে যাবে যে তটিনী ও তার ভালোবাসার সম্পর্ক আছে, ঠিক তখনই পরশুরাম সিলিন্ডার নিয়ে এসে সেখানে চিৎকার করতে থাকে। এরপরে দেখা যাবে তখনই পিকু বলতে থাকে, আসলে মাম্মি বলে গিয়েছিল আজকে সিলিন্ডারওয়ালা আসবে, তাই হয়তো বা উনি
উনি আমাদের জন্য গ্যাসটা নিয়ে এসেছেন। এরপরে পরীক্ষিত বলে, চিন্তা করো না, তোমাদের কাছে তো টাকা নেই, তোমরা তো বাচ্চা, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। তখনই তখনই লাট্টু বলে, না, আমাদের মামি বলেছে আমরা কারো থেকে কখনো হেল্প নেব না, আমরা আমরা যতদূর পারি নিজেরাই সামলে নেব, আপনাকে কোনো টাকা দিতে হবে না। এরপরে দেখা যাবে পরীক্ষিত বলতে থাকে, কেন কেন দিতে হবে না? এরপরেই পরশুরাম বলতে থাকে, আচ্ছা, তোমাদের মাম্মি নেই, কিন্তু এই লোকটাকে তোমরা কেন ভেতরে ঢুকতে দিয়েছো? তখনই দেখা যাবে পরীক্ষিত পরশুরামের সঙ্গে তর্ক করতে এলে পরশুরাম পরীক্ষিতকে উচিত শিক্ষা দিয়ে দেয়, বেধড়ক মারধর করে আর রিভলভার ধরে বলতে থাকে, এর চারপাশে যেন তোকে কখনো না দেখি, এদের এদের চারপাশে এলে তোদের কিন্তু খারাপ হয়ে যাবে। এরপরে দেখা যাবে পরশুরাম চলে গেলে তটিনীকে সবকিছু খুলে বলে লাট্টু ও পিকু। পিকু বলতে থাকে, মাম্মি, আঙ্কেলটা কিন্তু অনেক ভালো, আমাদের আমাদের জড়িয়ে ধরেছিল, একদম